নমস্কার বন্ধু, আপনাকে স্বাগত আমাদের চ্যানেল সপ্তাহতে। আজকের পর্বে থাকছে একটি স্বরচিত ভৌতিক গল্প। গল্প পাঠে ও গল্প লেখায় অর্ধেন্দু। শুরু হচ্ছে অভিশপ্ত লিপি। আমার তখন 3rd ইয়ারের লাস্ট সেমিস্টার শেষ হয়েছে। সামনে লম্বা ছুটি। আমার বাড়ির কিছুটা দূরেই একটা লাইব্রেরি। রোজ দুপুরে খাওয়া দাওয়া সেরে চলে যেতাম। খুঁজে খুঁজে ভৌতিক কাহিনীগুলো বের করে পড়ে নিতাম। এরকমই একদিন একটা বেশ পুরনো পুঁথি আমার হাতে এলো। পুঁথি পুরনো হলেও বেশ শক্তপোক্তভাবেই তৈরি, বেশ খানিকটা ডায়েরির মতো গরম। সেটা হাতে নিতেই বৃদ্ধ লাইব্রেরিয়ান বলল, এই পুঁথি তুমি পড়তে পারবে না, এটা একটা অ্যান্টিক জিনিস, হাইরোগ্লিফিক্সে লেখা। মনে মনে জেদ চেপে গেল, তাহলে তো এটা পড়তেই হবে। আমি বললাম, পড়তে পারি কিনা সেটা একবার চেষ্টা করে দেখি। এটা কয়েকদিনের জন্য বাড়ি নিয়ে যেতে পারি কি? তা নিয়ে যাও, এমনিতেই এই বইয়ের ডিমান্ড লাইব্রেরিতে নেই। কয়েক বছর আগে এক হিস্ট্রি প্রফেসর এটা বাংলা অনুবাদ করতে নিয়ে গেছিল, যদিও তার কিছুদিন পরে তিনি আত্মহত্যা করেছিলেন আগুনে পুড়ে। তার এক ভাগ্নে পরে পুঁথিটা ফেরত দিয়ে যায়। বাড়ি ফিরে বইটা আমার পড়ার টেবিলে রাখলাম। আমার পোষ্য টমি তার অভ্যেস মতো বইটা শুকতে লাগলো। আমি ফোনে গুগলে হাইরোগ্লিফিক্স লিপি নিয়ে খোঁজ খবর করা শুরু করলাম। হাইরোগ্লিফিক্স লিপির পাঠোদ্ধার করেন ফরাসি ফ্রাসিও সাপিয়েলি এবং ব্রিটিশ পদার্থবিদ টমাস ইয়ং। যদিও পাঠোদ্ধারের ইতিহাস বেশ রোমাঞ্চকর। হাইরোগ্লিফিক্স পড়ার ধরন হচ্ছে, হাইরোগ্লিফিক্স কখনো ডান দিক থেকে বামে, তারপর আবার বাম দিক থেকে ডানে, এইভাবে পড়তে হয়, যেমন করে ঠিক জমিতে লাঙল দেয়া হয়। শব্দ আয়ত্ত করতে করতে অনেকটা রাত হয়ে গেল। কাল দোল, তাই রীতি অনুযায়ী আজ রাতে ন্যাড়া পোড়া। পাড়ার ছেলেরা বাইরে কাঁসর ঘন্টা বাজিয়ে ন্যাড়া পোড়াচ্ছে। বাইরে থেকে কেউ যেন কলিং বেল বাজালো। আমি ঘর থেকে বেরিয়ে দেখি মা দরজা খুলছেন। বাইরে দাঁড়িয়ে বিলে হাঁপাচ্ছেন। মা জিজ্ঞেস করলো, কি রে, কি হয়েছে, এরকম হাঁপাচ্ছিস কেন? তোমাদের কুকুরটা নানা পোড়ার আগুনে ঝাঁপ দিয়েছে গো। আমি দৌড়ে বেরিয়ে গেলাম। গিয়ে দেখি পাড়ার ছেলেরা আগুনে জল ঢেলে নেভানোর চেষ্টা করছে, আর আগুনের ভিতর থেকে বেরিয়ে আসছে টমির আর্তনাদ। আমার প্রিয় পোষ্যের মৃত্যুতে মনটা বিষণ্ণ হয়ে গেল। রাতে আর খাবার গলা দিয়ে নামলো না। দেখলাম বাবার অবস্থাও আমার মতো। তিনি তো ভুল করে কয়েকবার টমি টমি করে ডেকেও উঠছেন। রাতটা জেগেই কাটালাম। আমার গার্লফ্রেন্ড ফোন করে আমার মুড ঠিক করার অনেক চেষ্টা করেও পারল না। সকালে ব্রেকফাস্ট সেরে বইটা পড়ার চেষ্টা শুরু করলাম। পড়ে খানিক খুশি হলাম এই ভেবে যে পড়তে পারছি, কিন্তু তার থেকেও বেশি অবাক হলাম এটা জেনে যে গল্পটা হাইরোগ্লিফিক্সে লেখা হলেও গল্পের মূল কাহিনী মায়া সভ্যতা, মানে মিশরীয় সভ্যতার কোনো আঁচ গল্পে নেই। মায়া সভ্যতা যে কতটা আধুনিক ছিল কিছুটা পড়তেই তার আভাস পাওয়া গেল। মূল গল্পটা পড়ার পরে যে আরও অনেক কিছুই জানতে পারবো সেটা ভেবে পালপিলেশন শুরু হলো। এরই ফাঁকে আমি আমার অভ্যেস মতো ডায়েরি লেখা সেরে নিলাম। সাধারণত আমি রাতে খাওয়া দাওয়ার পরেই লিখি, কিন্তু কাল রাতে ওইসবের পর আর লেখা হয়নি। আমি পুঁথিটা পড়া শুরু করলাম। রাজা ম্যাগেলির ছেলে রোজো একদিন বন্ধুদের সাথে সমুদ্র সীমা পরিদর্শন করতে উপকূলে তাঁবু খাটিয়ে কয়েকদিন বসবাস করতে এলেন। তার পাশেই ছিল একটা জেলে পাড়া। জেলে আগস্টের মেয়ে অ্যাডোনা প্রতিদিন শিল মাছের তেল জ্বালানির জন্য রাজকুমারের তাঁবুতে দিয়ে আসত। অ্যাডোনার সৌন্দর্যে মুগ্ধ হয়ে রোজও আগস্টের কাছে তার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিলেন। আগস্ট তাতে রাজি হয়, কিন্তু অ্যাডোনার বিয়েতে মত ছিল না। সে ভালোবাসত পাশের পাড়ার হেনরি নামক একটি জেলেকে। সুমন, খাবি আয়।
মায়ের ডাকে পড়া বন্ধ করে খাবার জন্য উঠতে যাব, সাথে সাথে সৃজনীর ফোন এলো। হ্যালো সুমন, তাড়াতাড়ি আয়, বাবার শরীরটা কেমন করছে। কেন রে, কি হয়েছে? খেয়ে উঠে বাথরুমে গিয়ে ঘুমাতে শুরু করলো। তুই আয় আগে, সব বলবো, তাড়াতাড়ি আয়। আমি বাইকটা নিয়ে বেরিয়ে গেলাম। কাল রাত থেকে আমার সেরকম কিছুই খাওয়া হয়নি। ওই সকালে দুটো ব্রেকফাস্টে ব্রেড ছাড়া। মাথাটা কেমন জানি ঝিমিয়ে উঠল। সামনের বাঁকটা বাঁকতেই দেখি একজন মহিলা হাত দেখিয়ে আমাকে দাঁড়াতে বলছেন। একটু লিফট দেবেন? এই দুপুরে গাড়ি একটু কমই চলে, তাই ওনাকে বললাম, কোথায় যাবেন? সোনারপুর। আশ্চর্য, সৃজনীর বাড়িও তো সোনারপুর, আমি যাচ্ছিও সেখানে, আর এই মহিলাও যাবেন সোনারপুর। এতটা কোইন্সিডেন্ট। আমার হাতে সময় খুব কম, তাই বললাম, ঠিক আছে, বসুন। মহিলা বসলেন, বেশ ক্লোজ হয়েই বসলেন। আমার কিছুটা অস্বস্তি বোধ হলো। আমি বললাম, আমি কন্ট্রোলেই চালাই, আপনি একটু সরে বসুন। বাবা, প্রেমিকা বসলেও তাকে কি সরে বসতে বলো? আমি বিরক্ত হয়েই বললাম, দেখুন, সেটা আমার পার্সোনাল ব্যাপার। এবার মহিলা খানিক চিৎকার করে বলল, অন্যের পার্সোনাল ব্যাপার জানার সময় কোথায় থাকে এইসব বোধবুদ্ধি? কি বলছেন কি? দেখুন, আপনাকে আমি চিনি না, আর আপনার কোনো কিছুই আমি জানতে চাই না। সব শেষ করে দেব। আমার মনে হলো মহিলার মানসিক কিছু সমস্যা রয়েছে। তৎক্ষণাৎ মহিলাটি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে আমার পিঠে অসংযতভাবে মুখ ঘষতে শুরু করলো। কি অসভ্যতাম করছেন? দেখে তো ভদ্র মহিলাই মনে হচ্ছে। এরকম করতে থাকলে কিন্তু গাড়ি থেকে নামিয়ে দেবো। আমার গাড়ি রবীন্দ্র সরণি পার করে নিউ আলিপুরের দিকে ঢুকলো। মহিলার গা থেকে আসা এক মায়াবী সুগন্ধে খানিক নেশার মতো আমাকে বশ করলো। মহিলার হাত ঘোরাফেরা করছে আমার চুলের মধ্যে। আমি বারণ করার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই আমার গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না। চোখের সামনে স্বপ্নের মতো দেখতে পাচ্ছি ওই মহিলা একটা উঁচু টিলার মধ্যে দাঁড়িয়ে অট্টহাস্য করছে আর বলছে, অন্যের ব্যাপারে আগ বাড়িয়ে নাক গলালে সব ছাড়খাড় হয়ে যাবে। কাঁচের দেয়ালের ওপারে দেখলাম মা কাঁদছেন, মুখে একটা মলিন হাসি। আমার কাছে এগিয়ে এলেন। চারিদিকে চোখ বুলিয়ে বুঝলাম আমি হসপিটালে। মায়ের সাথে কথা বলে জানতে পারলাম 3 বছর আমি কোমায় ছিলাম। ভবানীপুরের কাছে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার। সেদিন বিকেলবেলায় আমাকে বাড়িতে আনা হলো। আমি সৃজনীকে ফোন করলাম, কিন্তু ফোনটা সুইচ অফ বলল। মাকে সৃজনীর কথা বলতেই মা কথা ঘুরিয়ে বলল, রাতে কি খাবি? কচুরি বানাবো? বুঝলাম মা কিছু আমার থেকে লোকাতে চাইছে। আমার চিকিৎসা খরচ করতে মনে হয় বাবার সব সেভিংসই শেষ হয়ে গেছে। বাড়ির পরিবেশ লক্ষ্য করলেই সেটা বোঝা যায়। তাছাড়া মায়ের গলার মঙ্গলসূত্র, যেটা নাকি বিয়ের পর থেকে মা একদিনও খোলেননি, সেটা এখন গলায় নেই। বাবা এসে আমাকে অ্যাক্সিডেন্টের ভিডিওটা দেখালো। পাশের কোনো একটা দোকানের সিসি ক্যামেরা থেকে রেকর্ড করা। অবাক হলাম অ্যাক্সিডেন্টের সময় আমার পিছনে বসা মহিলাটিকে না দেখতে পেয়ে। বেশি চাপ দিয়ে পুরনো কথা মনে করতে গেলে মাথাটা টনটন করে উঠছে। বাবাকে বলতেই বাবা ডক্টর দেবকে ফোন করে সবটা বললেন। ফোনের ওপাশ থেকে ডক্টর দেবকে বলতে শুনলাম, চৌধুরীদা, এটাকে বলে হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন কোনো রোগ নয়। তাহলে এটা কি? এটা আসলে একটি উপসর্গ, যেটাতে মানুষ বিভিন্ন রকম কাল্পনিক অভিজ্ঞতা করতে পারে। একজন ব্যক্তি কোনো বাইরের উদ্দীপক ছাড়াই অন্য ব্যক্তির শব্দই বলুন, গন্ধই বলুন আর স্পর্শই বলুন, সবকিছুই অনুভব করতে পারে। আসলে সুমনের শরীরটা সেদিন উইক ছিল তো, তাই ওই রকমটা হয়েছে। আমি মোটেও হ্যালুসিনেশনের তত্ত্বটা মেনে নিতে পারলাম না। কি করে হতে পারে এরকম, তার কোনো ধারণা আমার নেই। অবাক হচ্ছে সৃজনীর কথা ভেবে। সারাদিন একবারও আমার খোঁজ নিল না। আমি বাড়ি ফিরেছি, সেই খবর পৌঁছেছে কি কে জানে।
রাতে খাবার টেবিলে মাকে আবার সৃজনীর কথা জিজ্ঞেস করলাম, কিন্তু মা না শোনার ভান করে এড়িয়ে গেলেন। বাবা কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু মা ইশারায় বাধা দিলেন। তোমরা কি লুকাচ্ছ বলো তো? আমার কিন্তু ভালো লাগছে না। কি হয়েছে সৃজনীর? আমি যখন জোরাজুরি শুরু করলাম, বাবা বলল, ওর বিয়ে হয়ে গেছে। মা বাবার ওপর বিরক্ত হয়ে রাগে গজগজ করতে করতে টেবিল থেকে উঠে চলে গেলেন। বাবা আমার কাঁধে হাত রেখে বললেন, আমাদের কথাই ও বিয়েটা করেছে। দেখ, তুই তখন কোমায়, কখন কি হবে কোনো ঠিক নেই। আর এছাড়াও সে সময় সৃজনীর বাবার খুব অসুখ। তিনি চেয়েছিলেন তিনি তার মেয়ের বিয়েটা দেখে যান। সৃজনী বিয়ে করতে চায়নি, কিন্তু আমাদের কথায় আর ওর বাবার মুখ চেয়ে ও শেষে বিয়েটা করে। এখনও মেক্সিকোতে থাকে ওর বরের সঙ্গে। ওর বর ওখানে আর্কিওলজি সংস্থার সঙ্গে যুক্ত। আমার কথা বলার কোনো ভাষা নেই, কাঁদতে চেয়েও পারলাম না, চোখ বুজে বসে থাকলাম। অনেক স্মৃতি আজ আমার সামনে এসে আমাকে অসহায় করে দিচ্ছে। প্রেসক্রিপশন অনুযায়ী রাতে ঘুমের ওষুধ খেতে হয়। খেলাম, কিন্তু ওষুধের তীব্রতা আজ আমার কষ্টের তীব্রতার সাথে পাল্লা দিয়ে হেরে গেল। এপাশ ওপাশ করেও ঘুম এলো না। আমি আবার পুঁথিটা পড়া শুরু করলাম। হেনরি একদিন রাতে অ্যাডোনাকে সাথে নিয়ে সমুদ্র তীর থেকে পালিয়ে গুয়াতেমালার এক নির্জন গুহায় থাকতে শুরু করলো। রোজও রেগে গিয়ে অ্যাডোনার বাবার মুন্ডুচ্ছেদ করলো, আর তার সাথে ফরম্যান জারি করলো যতদিন অ্যাডোনাকে না পাওয়া যাবে ততদিন রোজ একজন করে মানুষের মুন্ডু কাটা যাবে। হেনরি, তোমরা এখানে? আরে ব্ল্যাক ভাইয়া, তোমরা এখানে? রাজার দল কি মুলুক ছেড়ে গেছে? রাজার দল তো অনেকে কি চলে গেছে। ও, তা আমাদের পরিবার কেমন আছে? সবাই ভালো আছে ভাইয়া, কিন্তু তোমরা এভাবে পালিয়ে ঠিক করোনি। তোমাদের বাড়ির লোক খুব কষ্ট পাচ্ছে। ফিরে চলো ভাইয়া। আচ্ছা, তুমি যখন বলছো তাহলে ফিরেই যাই। তুমি এখানেই দাঁড়াও, আমি অ্যাডোনাকে ডেকে আনি। অ্যাডোনা এখন 7 মাসের গর্ভবতী। ভুট্টা ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে যেতে যেতে হাঁপিয়ে উঠছে। বারবার জিরিয়ে নিতে হচ্ছে রাস্তায়। 2 দিন হাঁটার পর ওরা উপকূলের কাছে পৌঁছালো। জুনতাস হ্রদ পার হতেই অ্যাডোনার চোখে পড়ল একটা বিশাল উঁচু কাটা মুন্ডুর টিলা। তার চারপাশে সারি দিয়ে বসে কাঁদছে উপকূলের লোকজন। অ্যাডোনা হেনরি একসাথে ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, যার বাংলা অর্থ এসব কি। এরই মাঝে ব্ল্যাঙ্ক চিৎকার করে উঠল, পেয়েছি পেয়েছি। সব লোকজন অ্যাডোনা আর হেনরিকে ঘিরে ধরে উৎসবের মেজাজে ছোটাছুটি শুরু করলো। হেনরি বুঝতে পারল তারা প্রতারণার শিকার হয়েছে। চারপাশে ভিড়ের মাঝে অ্যাডোনাকে বুকের কাছে আঁকড়ে রাখল। হে ঈশ্বর, হে কুকুরকান, আমাদের রক্ষা করো। রাজপ্রহরী এসে দুজনকে ধরে নিয়ে গেল। রাখা হলো বন্দিশালায়। রোজও খুশি হয়ে ব্ল্যাঙ্ককে উপহার হিসেবে একটা সোনার ইয়ট আর প্রচুর ধন সম্পত্তি দিল। ব্ল্যাঙ্ক রাজকুমারকে জানালো অ্যাডোনা গর্ভবতী। রোজও ব্ল্যাঙ্ককে নির্দেশ দিল অ্যাডোনার পেট থেকে তার বাচ্চাকে বের করে কুমিরকে খাইয়ে দিতে। রাজকুমারের নির্দেশ মতো ব্ল্যাঙ্ক বন্দিশালায় গেল। হেনরি ভাইয়া, আমার কিছু করার নেই। দেশের লোককে বাঁচাতে আমি এই কাজ করেছি। তুমি এটা ঠিক করনি ব্ল্যাঙ্ক। মানবতার দোহাই, তোমরা অ্যাডোনাকে ছেড়ে দাও, আমাকে শাস্তি দাও। পাশের খাঁচায় অ্যাডোনা, শিকল দিয়ে হাত পা বাঁধা। ব্ল্যাঙ্ক বৃষ্টিভাবে তার শরীর স্পর্শ করতে লাগলো। কি করছো তুমি ব্ল্যাঙ্কেটা? তোমাকে আমি কোনো দিনও ক্ষমা করব না। তোমাকে আমি শেষ করে দেব। প্রাণে বাঁচলে ওসব ভেবো অ্যাডোনা। তৎক্ষণাৎ কোমরে গুজে রাখা ছোট্ট ছুরিটা বের করে নির্লজ্জ কসাইয়ের মতো এফুরুফুর করে দিল অ্যাডোনার পেট। জরায়ু ছিঁড়ে বের করে আনলো ছোট্ট শিশুকে। অ্যাডোনার বিভৎস চিৎকার পৌঁছে গেল মায়ানগরীর কোনায় কোনায়। ঘুম ভাঙতে অনেকটা বেলা হয়ে গেল। কাল পড়তে পড়তে অনেকটা রাত হয়ে গেছিল, আর ঘুমের ওষুধের অ্যাকশনটাও অনেক দেরি করেই নিয়েছিল। তাই মনে হয় এত দেরি। বাবা এখনও বাজার থেকে ফেরেনি। মনে মনে ভাবলাম সৃজনী চলে যাওয়ার কষ্টের থেকেও অ্যাডোনার কষ্ট কতটা তীব্র। মায়ের পেট থেকে সন্তানকে ছিঁড়ে বের করা, ছি, আর ভাবতে পারছি না। হঠাৎ মনে পড়ল সৃজনীর বরের কথা। সে তো মেক্সিকোতে, মানে যেখানে অতীতে মায়ানগরী ছিল।
আর সে কাজও করে আর্কিওলজিস্টের, মানে পুরাতত্ত্ববিদ। ঘটনার সত্যতা নিশ্চয়ই তার জানা থাকবে। আমি দৌড়ে মায়ের কাছে গেলাম। মা ছাদে ভিজে কাপড় মেলছিলেন। বললাম, মা, সৃজনের কোনো ফোন নাম্বার আছে? এই ধরনের কথা এখন শুনে মা খুব এড়িয়ে যান। এবারেও তাই করলেন। আমি আবার বললাম, বলো না প্লিজ, খুব জরুরি দরকার আছে। না, ফোন নম্বর নেই, তবে ওর বরের ইমেল নাকি একটা তোর বাবার কাছে আছে। মনের ধন্দটা না মিটলে মনটা খুব সুরসুর করে। বাবা এলে তারপর একটা মেল করতেই হবে। মা কাপড় মেলা শেষ করে নিচে চলে গেছেন। কয়েক বছর পর ছাদে এসে নিজের পাড়াটাকেই যেন নতুন লাগছে। ত্রিনাদের বাড়িটা দোতলা ছিল, এখন সেটা 3 তলা। তার পাশের ফাঁকা উঠোনটায় একটা বহুতল ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে। নির্মীয়মান ফ্ল্যাটের দরজা জানলা লাগানো এখনও বাকি। এ কি, সেই মহিলা ওখানে কি করছেন? 3 বছর আগেরটা যদি হ্যালুসিনেশন হয়, তাহলে আজকেরটা কি? আমি পকেট থেকে ফোনটা বের করে তার একটা ফটো তুলে নিলাম। নির্মীয়মান ফ্ল্যাটের জানলার ফাঁকে দাঁড়িয়ে আমাকে দেখছে আর হাসছে। আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম, এখানে কি করছেন? চিনতে পারছেন আমাকে? আমার অ্যাক্সিডেন্টের ভিডিওতে আপনাকে দেখা যায়নি কেন? অন্যের বিষয়ে নাম কলানোর স্বভাব পাল্টাও, নইলে আরো বেশি দাম দিতে হবে। বাবা আমার কাঁধে হাত রেখে বললেন, কার সঙ্গে কথা বলছিস? বাবা, ওই দেখো সেই মহিলা যে আমাকে লিফট চেয়েছিল। কই, কেউ নেই তো। আর কাউকেই দেখতে পেলাম না। ফোনের গ্যালারি খুলে দেখলাম ফটোতে কারোর ছবি ওঠেনি। সত্যিই কি হ্যালুসিনেশন? এ কী করে সম্ভব? আর যদি তাই হয়, তবে আমার হ্যালুসিনেশনে ওই মেয়েটি কেন আসবে? আর বেশি কথা বাড়ালাম না, তাতে হয়তো মা বাবার টেনশন বাড়বে। বাবা বললেন এখন কয়েকদিন একা ঘরের বাইরে না বের হতে। রুমে এসে ল্যাপটপ অন করলাম। আসার সময় সৃজনীর বর মানে তপব্রতের মেল আইডিটা নিয়ে এলাম। মায়া সিভিলাইজেশন নিয়ে মনের সমস্ত প্রশ্নের উত্তর চেয়ে পাঠালাম। আমার অনিচ্ছা সত্ত্বেও বাবা ডক্টর দেবকে ছাদের ঘটনাটা জানিয়েছেন। কিছুক্ষণ পর ডক্টর দেব এসে আমাকে অনেকক্ষণ ধরে পরীক্ষা করে দেখলেন। হঠাৎ তিনি প্রশ্ন করলেন, যে তোমার সামনে আসছে তার সম্বন্ধে তুমি কি জানো? আমি সত্যিই কিছু জানি না। ওই মহিলার সঙ্গে আমার আগে পরিচয় তো দূরের কথা, কোনোদিন দেখাও হয়নি। আমার মনে হলো সবাই জোর করেই আমাকে রোগী বানাতে চাইছে, কিন্তু সত্যি আমার কিচ্ছু হয়নি। আমি স্বাভাবিক আছি। আমার সমস্ত অনুভূতি আমি অনুভব করতে পারছি। আমি ঠিকই আছি। বেশ কয়েকবার মেল চেক করলাম, না, এখনও কোনো রিপ্লাই আসেনি। আমি পুঁথিটা আবার পড়া শুরু করলাম। অ্যাডোনার জ্ঞান ফিরল অসংখ্য লোকের চিৎকার আর হাততালির শব্দে। চোখ খুলে দেখল ময়দানের মাঝখানে প্রহরীরা তাকে ধরে রেখেছে। তার কিছুটা দূরে একটা কাঠের পাটাতনে হেনরিকে বাঁধা। চারদিক দিয়ে ঘিরে রেখেছে অসংখ্য মানুষ। তারা হাততালি দিচ্ছে আর পরবর্তী ঘটনা দেখার জন্য উৎসুক হয়ে আছে। অ্যাডোনা সবার মুখের দিকে তাকিয়ে লক্ষ্য করল কারোর মুখে অনুশোচনার চিহ্ন মাত্র নেই। তারা সবাই উপভোগ করছে তাদের এই করুণ পরিণতিকে। এমন সময় রোজো ময়দানে প্রবেশ করল, তরোয়াল উঁচিয়ে। তরোয়ালের ডগায় লাগানো মৃত শিশুটি। খাঁচায় বন্দি একটা হিংস্র সিংহের সামনে মৃত শিশুটিকে ছুড়ে দেওয়া হলো। নিমেষের মধ্যে ক্ষুধার্ত সিংহ খেয়ে ফেলল মৃত হেনরির সন্তানকে। উপস্থিত জনতা তারস্বরে হাততালি দিয়ে রাজকুমারের জয়ধ্বনি দিতে শুরু করলো। তারপর হেনরির গায়ে ভালো করে শিল মাছের তেল মাখানো হলো। রোজো ব্ল্যাঙ্ককে নির্দেশ দিল এবার হেনরির গায়ে আগুন ধরিয়ে দিতে। নির্দেশ মতো ব্ল্যাঙ্ক চকমকি পাথর ঠুকে জীবন্ত হেনরির গায়ে আগুন ধরিয়ে দিল। যন্ত্রণায় চিৎকার করতে করতে হেনরি বলে উঠল, অ্যাডোনাকে ছেড়ে দাও, কুকুল কাল, তুমি অ্যাডোনাকে রক্ষা করো। অ্যাডোনা নিষ্পলক দৃষ্টিতে সবটা দেখতে দেখতে এক বিকট অট্টহাসিতে চিৎকার করে বলে উঠল, এবার ধ্বংসের জন্য প্রস্তুত হও মায়ানগরী। তারপর তাকে ধরে রাখা প্রহরীদের হাত থেকে নিজেকে কোনো রকমে ছাড়িয়ে দৌড়ে গিয়ে আগুনে ঝাঁপ দিল। একই আগুনে ঝলসে পুড়ে ছাই হয়ে গেল দুটো জীবন্ত প্রাণ। পরদিন রাতে ব্ল্যাঙ্ক তার ঘরের বাইরে কাউকে মশাল দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখল। অন্ধকারে ঠিক বোঝা না গেলেও শারীরিক গঠন আঁচ করে বোঝা গেল একটা নারী। কে তুমি? আগুনে পোড়ার অনুভূতি কেমন হয় সেটা এবার জানার সময় এসেছে ব্ল্যাঙ্ক।
অ্যাডোনা, তুমি বেঁচে আছো কি করে? না, আমি বেঁচে নেই। কি শুনে খুশি হলে তো? এবার শোনো, তোমরাও কেউ বাঁচবে না, গোটা মায়ানগরীর কেউ বাঁচবে না। দেখো, আমি খুব অনুতপ্ত, আমার কিছুই করার ছিল না। চুপ কর, সহানুভূতি দেখিয়ে কোনো লাভ নেই। আজ থেকে হেনরি অ্যাডোনার পরিণতির কথা শুনে যদি কেউ সহানুভূতি দেখাতে আসে, আমি তাকে পুড়িয়ে ছাড়খাড় করে দেব। রোমহর্ষক প্রাচীন প্রেমের করুণ পরিণতির অধ্যায় পড়ে মনটা বিষণ্ণতায় ডুবে গেল। মনে মনে কল্পনা করতে লাগলাম অ্যাডোনার সেই সময়ের অনুভূতি। মেল চেক করে দেখলাম তপব্রতের রিপ্লাই এসেছে। রিপ্লাইটা পড়ার পরে আমার শরীরে ঠান্ডা স্রোতের মতো এক অকল্পনীয় অনুভূতি খেলে গেল। তপব্রতের বয়ান অনুযায়ী এতদিন মায়া সভ্যতা ধ্বংসের কারণ হিসেবে বলা হতো যে মায়ানগরী সমুদ্রগর্ভে তলিয়ে গেছে, কিন্তু বর্তমানে কিছু ফরেনসিক রিপোর্টে বলা হয় যে মায়ানগরী সমুদ্রগর্ভে বিলীন হবার আগে সেখানে নাকি ভয়ঙ্কর দাবানল লেগেছিল, আর সেখানকার শেষ রাজা হিসেবে রাজা ম্যাগেলির নাম পাওয়া যায়। মনে করা হয় মায়ানগরীতে গৃহযুদ্ধ হয়েছিল, কারণ সেখানে অনেক মুন্ডুবিহীন দেহ আর একটা কাটা মুন্ডুর পাহাড় পাওয়া গেছে। পৃথিবীর সবচেয়ে প্রাচীন এই সভ্যতার সম্পূর্ণ সত্য উন্মোচন করা যথেষ্ট কষ্টকর, কারণ পুরো নগরীটাই জলের তলায় তলিয়ে গেছে। না, পুরো গল্পটা এক্ষুনি আমাকে পড়ে জানতে হবে। তারপর কি হলো? শেষ পর্যন্ত কি অ্যাডোনা প্রতিশোধ নিতে পেরেছে? আমি কেমন পাগলের মতো উৎসুক হয়ে গেলাম। অনেক অজানা সত্যি আজ আমি উদ্ধার করতে চলেছি। কি চাও তুমি অ্যাডোনা? আমি চাই এই পিশাচ নগরীর ধ্বংস, যাতে ভবিষ্যতে কেউ অ্যাডোনা হেনরির কথা মনে করে সহানুভূতি না দেখাতে পারে। যে সমস্ত মানুষ আমাদের জীবন্ত পুড়তে দেখে উৎসব পালন করে, তাদের মুখে সহানুভূতি মানায় না। আমি চাই না ভবিষ্যৎ আমাদের মনে রাখে। ভবিষ্যতে যে আমাদের কথা শুনে দুঃখ প্রকাশ করবে, আমি তাদেরকেও শেষ করে দেব। ব্ল্যাঙ্ক, মৃত্যুর জন্য প্রস্তুত হয়। প্রাণপ্রণ দৌড় শুরু করলো ব্যাংক। দৌড়ে গিয়ে সে তার ইয়টে উঠে দাঁড় বাইতে শুরু করলো। সমুদ্রের বেশ খানিকটা দূরে গিয়ে দেখলো দাউ দাউ করে জ্বলছে মায়ানগরী, আর আগুনের থেকে ভেসে আসছে শিশু, নারী, পুরুষের আর্তনাদ। সেই আগুনের লেলিহান শিখা পৌঁছে যাচ্ছে আকাশেও। সেদিন ব্ল্যাঙ্ক ইয়টটি সমুদ্রের পাড়ি দিয়ে মিশরে চলে এসেছিল। আমার বাড়িতেই আশ্রয় নিয়েছিল। আমি পেট্রা। ব্ল্যাঙ্ক আমাকে মায়ানগরীর কথা বলেছিল। আমার মনে হয় আরও অনেককেই বলেছিল। ব্ল্যাঙ্ককে অ্যাডোনা মেরে ফেলেছে। ফেরাউর লঙ্গরখানায় ফুটন্ত তেলের কড়াইয়ে ব্ল্যাঙ্কের শরীর ভেজে তাকে মেরে ফেলেছে। এবার আমারও মৃত্যু আসন্ন। কাল রাতে অ্যাডোনা এসে আমাকে পোড়ানোর চিতা বানিয়ে গেছে। আমার দোষ, আমি ব্ল্যাঙ্কের কাছ থেকে হেনরি অ্যাডোনার মৃত্যুর কথা শুনে অনুতপ্ত হয়েছিল। অ্যাডোনা আমাকে বলেছে পুরো মিশরও একদিন পুরো ছারখার হবে। মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, তাই আমিও অ্যাডোনাকে বলেছি আমি মরতে চাই। শুনে অ্যাডোনা শুধুই হাসল। কাল আমার এক বণিক ভাই হরপ্পা যাবে। আমি তার গরুর গাড়ির পাটাতনের নিচে লিপিগুলো লুকিয়ে দেব। আমি চাই পৃথিবীর আরও মানুষ অ্যাডোনার কথা শুনুক আর অ্যাডোনা সবাইকে মেরে ফেলুক। এই স্বার্থপর পৃথিবী ধ্বংস হয়ে যাক। একটানে পড়া শেষ করলাম। আমার গোটা শরীর থরথর করে কাঁপছে। মনে মনে ভাবলাম হরপ্পা সভ্যতার কথা। সেও তো আগুনে পুড়ে শেষ হয়েছে। তবে কি সেখানেও অ্যাডোনা? আমার পড়ার টেবিলের পিছনে বিছানায় হেলান দিয়ে বসে সেই মহিলা মুচকে মুচকে হাসছে। আমি বললাম, আপনি এখানে কি করছেন? কে বলুন তো আপনি? এখনো চিনতে পারলে না? অ্যাডোনা। ড্রয়ার থেকে গ্যাস লাইটারটা বের করলাম। জানলা দিয়ে আমার লেখা ডায়েরিটা দূরে ছুঁড়ে ফেলে দিলাম। এখন ঘরের দরজা জানলা সব লক করা। কেউ চাইলেও আর ভিতরে ঢুকতে পারবে না। আরে ওই দেখ ওখানে কি পড়ে আছে ওটা? চল গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ চল দেখি কি ওইটা। এতক্ষণ আপনারা শুনছিলেন অভিশপ্ত লিপি। গল্প পাঠে ও লাইব্রেরিয়ানের চরিত্রে অর্ধেন্দু, সৌমেন ও বিলের চরিত্রে অর্পণ, ডক্টর দেব
ও ব্ল্যাঙ্কের চরিত্রে সপ্তর্ষি, বাবা ও হেনরির চরিত্রে প্রসেনজিৎ, সৃজনী ও পেট্রার চরিত্রে আঁখি, মায়ের চরিত্রে প্রিয়াঙ্কা এবং অ্যাডোনার চরিত্রে তনুশ্রী। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের সপ্তাহে।